মৃত্যুদণ্ডটাই দেওয়া উচিত। ভাই নির্যাতনকারী কিছুই না, সে ধর্ষণ করছে না, সে ধর্ষক। নিজ উদ্যোগে কখনো ধরতে পারবে না আমরা যদি ওদের সহযোগিতা না করি। ধর্ষকের পরিচয় শুধু ধর্ষক, সে মানুষ নয়, সে নরপশু। তবু তুমি চুপ কেন? তবু তুমি নীরব কেন? আসিয়া একটি নাম, একটি স্বপ্ন, একটি জীবন, যা আজ আর নেই। নিষ্পাপ শিশুটি জানতো না বিশ্বাসঘাতকতার ছবলে তার জীবনটি এভাবে ধ্বংস হয়ে যাবে। নির্মম নির্যাতন, বিভীষিকাময় মৃত্যু, কিন্তু আমরা শুধু বিচার চাই বলে চিৎকার করি। তবু আদৌ কি বিচার হয়? চলুন আজ আমরা জানবো একজন ধর্ষকের শাস্তি কি হওয়া উচিত। শিশুরা তো সহজ, ওরা হচ্ছে যে মাথার মধ্যে হচ্ছে যে কখনো শারীরিক চিন্তাভাবনা ওদের মধ্যে নাই, যেটা হচ্ছে যে একটা অ্যাডাল্ট পার্সনের মধ্যে আছে। আর হচ্ছে যে ওরা কখনো মানে ভাববে না যে কি যে আমার ভাইয়ের বয়সী কেউ বা আমার বাবার বয়সী কেউ মানে ওদেরকে যে ধর্ষণ করতে পারে, ওরাও এটা কখনো ভাববে না, কারণ ওদের মাথার মধ্যে কখনো এই জিনিসটা আসে না। কিন্তু দেখা যায় যে একটা অ্যাডাল্ট পার্সনের একটা মানে মানে চিনে না অপরিচিত একটা মানুষকে যদি দেখে, ওর মাথার মধ্যে অবশ্যই আসবে যে খারাপ চিন্তা আছে বা আমাকে নিয়ে এরকম একটা ভাবনা ভাববে। কিন্তু শিশুরা এটা কখনো ভাববে না, শিশুরা সহজেই একজনকে বিশ্বাস করে ফেলবে। তো সেক্ষেত্রে হয় কি অপরাধীরা শিশুদেরকে টার্গেটটা বেশি করে, যাতে মানে ওদেরকে নেওয়াটা বা ওদের কৌশলে আনাটা ওদের কাছে মানে সহজ হয়ে যায়, সেজন্য ওরা আসলে টার্গেটটা শিশুদেরকে করা হয়। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমটা ভূমিকা রাখে বলতে, যেমন আসিয়ার ঘটনাটা বলতে গেলে আমরা তো আর এটা জানতাম না যদি সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের মধ্যে না থাকতো, কিন্তু আসিয়াদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা থাকার কারণে আমরা ওদের সম্পর্কে জানছি। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম বা ইউটিউব চ্যানেলগুলা বা ব্লগাররা বলি, ওরাও কী করে মিথ্যা আমাদেরকে ইনফরমেশনগুলো দেয়, যেগুলো হচ্ছে যে সমাজের জন্য আসলে উচিত না। মানে সমাজের জন্য যদি ভালো ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে পারে, তাহলে হচ্ছে যে আমরা ভালো কিছু করতে পারবো বা জানবো কিছু। আমি ধর্ষকের শাস্তি বলতে আমাদের দেশের আইন অনুযায়ী হচ্ছে যে ধর্ষকের শাস্তিটা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কখনো দেখা হয় না যে কি একজন ধর্ষককে মানে সঠিক শাস্তিটা দেওয়াতে। আর যখন নাকি দেখা যাচ্ছে যে সঠিক শাস্তিটা দিচ্ছে না, তখন দেখা যাচ্ছে ধর্ষক অপরাধটা করার জন্য আরও বেশি সুযোগ পাচ্ছে, কারণ ওর মাথায় ঘুরতেছে যে কি যে ও তো অপরাধের তো কখনো শাস্তি নেই। আমাদের দেশে ধর্ষককে দেখা নেওয়া হচ্ছে না, সেই জায়গায় হচ্ছে ও যখন অপরাধটা করতেছে ওর থেকে মানে কোনো ভয়ভীতি কাজ করতেছে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে ধর্ষকের শাস্তিটা এমন হওয়া উচিত যে খবর পাওয়ার সাথে সাথে সঠিক ইনফরমেশন নিয়ে ধর্ষকের শাস্তিটা কিছুদিনের মধ্যেই দিয়ে ফেলা উচিত, আর মৃত্যুদণ্ডটাই দেওয়া উচিত। আমি আগেই বলছি, নারী ও শিশু নিরাপত্তা বাড়াইতে হচ্ছে যে আমাদেরকে প্রশাসনকে আরও বেশি শক্তিশালী করতে হবে। প্রশাসন জাস্ট আসে এই জিনিসটা না দেখায়, প্রশাসন যে আসলে কাজ করতেছে এই জিনিসটা দেখাইতে হবে। আমাদের একটা থানায় মানুষ লাগে 120 জন, সেখানে যদি থানায় মানুষ থাকে 20 জন, সেই 20 জন কি চুরি, ডাকাতি, খুন এগুলা সামলাবে নাকি ধর্ষণ সামলাবে? আমার দরকার হচ্ছে ধর্ষণকে নির্মূল করতে হইলে যেরকম কি কয়েক বছর আগে আমরা দেখছিলাম এসিডের বিপক্ষে যেরকম মানুষ খুব সচেতন হয়েছিল, এরকম কিছু একটা হোক যাতে হচ্ছে যে ধর্ষণকারী আসলেই ভয় পায় যে আসলে ধর্ষণ করা যাবে না। এমন হইতে পারে না যে সে চিন্তা করতে পারে না যে আরে ধর্ষণ করছি, টাকা ঢালছি, ঠিক হয়ে যাবে, এই ব্যাপারটা যাতে না হয়। আমার হচ্ছে যে পুলিশের সংখ্যা বাড়াইতে হবে, পুলিশকে এমনভাবে কাজ করতে দিতে হবে যাতে কেন হচ্ছে কেউ কথা না বলতে পারে যে আসলে আমি পুলিশকে কন্ট্রোল করতে পারবো। অপরাধের ক্ষেত্রে কে নারী কে পুরুষ সেটা ম্যাটার করে না, বিষয়টা হচ্ছে অপরাধী যেই অপরাধ করুক না কেন অপরাধের শাস্তি তাকে পেতে হবে। এখন আমি একজন মা, আমি একজন বোন, আমি মা বা একজন বোন হয়ে অন্য একটা মা বা একটা বোনকে আমি অপরাধের সম্মুখীন হতে দিতে পারি না, বা আমি কোনো অপরাধের দিকে ঠেলে দিতে পারি না। আসিয়ার কথা যদি বলি, আসিয়ার যে সাথে যে নির্মম মারাত্মক যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে কিন্তু তার বোন এবং তিনার শাশুড়ি কিন্তু জড়িত ছিল। তো এটা অবশ্যই অন্যায় এবং মানবিকতার অপোজিটে। তো এটা কখনোই একজন বোন হিসেবে কাম্য করা যায় না, এটা অবশ্যই ন্যায়ের বিপরীত, অন্যায়ের বিপরীত। পরিবার থেকে যদি আমি সবাই, এটা আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, পরিবার যদি আমাদেরকে সুশিক্ষা দিতে পারে তাহলে আমরা ভবিষ্যতে আমাদের অনেক কিছুই এগিয়ে যেতে পারবো, ভালো দিক দিয়ে, খারাপের দিক দিয়ে না।
তো আমি মোটেও মনে করি যে পোশাক আশাকের কারণে আপনার ধর্ষণটা হয়। যদি এরকম যদি হতো তাহলে আমরা দেখতে পাই যে রিসেন্টলি আপনার আসিয়া, তার বয়স কিন্তু খুবই কম ছিল, বাট সে কিন্তু ধর্ষণ শিকার হয়েছে। ইভেন ঘরের মধ্যে বাবার কাছে মেয়ে ধর্ষণ হচ্ছে। তো মোটেও এটা পোশাক আশাকের উপরে কি এটা চাপিয়ে দেওয়া যায় না। আমি সাইকোলজিক্যাল মানুষের থিঙ্কিংয়ের কারণে, যেমন এখন আমরা দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষ থিঙ্ক করে, মানে পুরুষরা থিঙ্ক করে যে মেয়েদেরকে ডোমিনেট করতে চায়, ওরা মেয়েদেরকে অন্য মানে একটা প্রোডাক্টিভ ওয়ে দেখে। আমি তাই মনে করি যে পোশাক আশাক যে বিষয়টা আছে ওটা কখনোই জাস্টিফাই করে না। ওটা আমি তো যে মৃত্যুদণ্ড এখন প্রশাসনদের দিতে ব্যর্থ হচ্ছে। আমার মতে না, সবার মতেই আমি মনে করি একমত হবে। কারণ শিশুরা হচ্ছে যে মানে ছোট, ওরা কিভাবে একটা মানে যারা ধর্ষণ করে তারা হচ্ছে অনেক শক্তিশালী, তাদের মধ্যে একটা হিংস্রতা কাজ করে। যদি ছোট মানুষকে আমরা ধর্ষণ করতে যাই বা ছোট মানুষকে আমরা ধরতে গেলেও দেখবো যে ওরা তাড়াহুড়া করতে মানে ভয়ে, ওদের মধ্যে ভয় কাজ করে। তো যারা ধর্ষণ করে তারা ছোটদেরই টার্গেট করে, কারণ হচ্ছে যে ওরা বাধা দিতে পারে না। তারা মনে করে আর তাদের ভয় দেখানো হয় যে এটা বল, আমি তোমাকে ধরছি বা তোমাকে কোনো কিছু করছি, তুমি বাইরে বলবা, তোমাকে মারবে, বকবে। তো আমরা সবসময় দেখছি ছোটরা একটু সব কিছু থেকে ভয় পায়। ওরা যে জিনিসটা থেকে ভয় পায় সেগুলো থেকে পালায় বেড়ায়। তো একটা ধর্ষণ যদি বা ওকে যদি গায়ে হাত দেয়, তো ও যখন মানুষকে বলবে তখন মানুষ ওকে বকা দিবে। সেই জন্য হয়তো বা টার্গেটটা ওদের সবসময় মানে ধর্ষণদের টার্গেট থাকে, ধর্ষিতা যাদের ধর্ষণ করে তো ছোটদেরই করে, যাতে ওদের কোনোভাবে মানে মানুষকে বলতে না পারে যে ওর সাথে কোনো খারাপ কিছু হয়েছে। এটা দোষ পুরোপুরি আমি আমার প্রশাসনকে দিব, রাষ্ট্রকে দিব। কারণ হচ্ছে যে আমি যদি আমার দেশকে বা আমার দেশের মানুষের অপরাধকে যদি তুলে না ধরতে পারি, যদি না দেখাতে পারি যে আচ্ছা আমার এখানে ধর্ষণ হয়েছে বা আমার এখানে অপরাধ হয়েছে, মানুষ জানলো না, মানুষ যদি নাই জানতে পারে বা মানুষ যদি বুঝতেই না পারে যে সমস্যাটা কোথায়, তাহলে মানুষ মানে অপরাধ বোধ তাদের মধ্যে তো কোনো কাজ করবে না, তারা অপরাধ করতেই থাকবে। তাদের মধ্যে মনে হবে এটা খুবই নর্মাল বিষয়। এই যে বোন আসিয়া যে মারা গেছে, আমরা সব জায়গায় শুধু আসিয়ার চেহারা দেখছি, আমরা কয়জন ধর্ষণের চেহারা দেখছি, কয়জন তাকে চিনি। আসিয়া বললে এখন পুরা ফেসবুক, পুরা সোশ্যাল মিডিয়ার সহ তার ছবি, ধর্ষণের ছবি আমরা কয়টা পেয়েছি। শুধু আসিয়া কেন, যারা যারা ধর্ষণ হয়েছে সবার ক্ষেত্রে সেম। তো প্রশাসনের দোষ ছাড়া বা সমাজ ব্যবস্থার দোষ ছাড়া আর কারো দোষ দেওয়া যায় না এখানে। একজন ধর্ষক আমরা যে পরিচয় বা আমি যে পরিচয় ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে যে আসলে মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ। আসলে যে হচ্ছে যে আমি পাগল, একটু বিষয় আছে, আমি কিন্তু তাকে পাগল বলছি না, মানসিক বিকারগ্রস্ত বলছি। সে হচ্ছে যে এমন রুচিহীন একজন মানুষ এবং বিকারহীন একজন মানুষ যে হচ্ছে যে আসলে বুঝতেই চায় না হচ্ছে যে ফোর্সফুলের মাধ্যমে সে সব কিছু অর্জন করতে চায়, এমন নিজের ক্ষমতা যে জাহিরের ব্যাপারটা সে সেটা ফোর্সফুলের মাধ্যমে করতে চায়। এখানে আসলে টোটালি প্রুফ করা যায় যে মানসিক যে অক্ষমতা এবং মানসিক যে বিকারের ব্যাপারটা আর কি। তো ধর্ষকের একমাত্র পরিচয় হতে পারে সেটা একমাত্র সেটাই, সে হচ্ছে ধর্ষক। এর বাইরে আসলে তার কোনো পরিচয় থাকতেও পারে না, হইতেও পারে না। বাংলাদেশে যেটা আসলে ঘটে যে এই ক্ষমতার প্রভাবে দেখা যায় ধর্ষক বলতে চায় না, নারী নির্যাতনকারী, এখন যেটা দেখা যাচ্ছে নারী নির্যাতনকারী বলতে চাইতেছে, ভাই নির্যাতনকারী কিছুই না, সে ধর্ষণ করছে না, সে ধর্ষক। এটা যখন আদালতে প্রমাণ হবে তাকে ওই ধর্ষকের যে শাস্তি সেই অনুযায়ী শাস্তিটা দিতে হবে, এতটুকুই। আমার এলাকায় না, শুধুমাত্র ওভারঅল পুরো বাংলাদেশে দেখা যায় নারীরা কখনোই কোনো জায়গায় নিরাপদ ছিল না। সে নিজের ঘরেও নিরাপদ নাই, সে পাবলিক ট্রান্সপোর্টেও নিরাপদ নেই, এমনকি কোনো প্রাইভেট জায়গাও নিরাপদ নেই। সে বন্ধুদের সাথে গেলেও ধর্ষণ শিকার হচ্ছে, সে স্বামীর সাথে গেলেও ধর্ষণ শিকার হচ্ছে। আমরা দেখে এসেছি যে হচ্ছে যে আপনার স্বামীর সাথে ঘুরতে গেছে, এখানে 4-5 জন তুলে গিয়েও ধর্ষণ করছে। আমরা দেখেছি রিসেন্টলি হচ্ছে যে বাবা মেয়েকে ধর্ষণ করতেছে। আমরা দেখেছি বোনের বাড়িতে আসিয়াকে ধর্ষণের শিকার হচ্ছে। আসলে দর্শকদের নিরাপত্তা দিতে পারছে, দর্শকরা ছাড়া পেয়ে যাচ্ছে, কিন্তু ধর্ষণের যে শিকার, যে ভিকটিম, সে কখনো ছাড়া মানে বিচারটা পায় নাই, সে কখনো আসলে সুস্থ যে দাবি, বিচারের দাবি, এই সুস্থ জিনিসটাই পায় নাই, যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল। আলটিমেটলি বাংলাদেশের নারীরা কোথাও নিরাপদ না, আমার এলাকায় শুধুমাত্র কোথাও নিরাপদ না। আমি মনে করি যারা জানাজায় অংশগ্রহণ করে এটা হচ্ছে প্রতিবাদ না, এটা আমার মতে এটা হচ্ছে সান্ত্বনা। আমরা কখনো জানাজায় গিয়ে আমরা প্রতিবাদ করতে পারবো না। আমরা যারা সচেতন মহল আছি বা আমরা যারা সামাজিক বড় পর্যায়ে আছি, প্রতিনিধি আছি, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমাদের সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা দেখি যে একজন দর্শক কোথায় থাকে, কোনো ফ্যামিলিতে লুকিয়ে থাকে, কোনো এক জায়গায় লুকিয়ে থাকে, তাহলে এটা প্রশাসন দেখতেছে না। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি। যদি আমরা প্রশাসনকে এটা আমরা জানাই দিই যে এখানে একজন দর্শক আছে, তাহলে আমাদের প্রথম প্রতিবাদ হবে ওই জায়গা থেকে, যেন আমরা দৌড়িয়ে দিতে পারি। প্রশাসন নিজ উদ্যোগে কখনো ধরতে পারবে না আমরা যদি ওদের সহযোগিতা না করি। তো আমার মতে আমরা সবাই যদি সচেতন মহল, আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা জানা যায় গিয়ে আমরা এটা প্রতিবাদ না, এটা হচ্ছে আমাদেরকে যারা দর্শন হয়েছে ওদের ফ্যামিলিকে একটু সান্ত্বনা দেওয়া।
আমার মতে এটা হচ্ছে কখনোই প্রতিবাদ হতে পারে না। আমরা আমাদের সরকার বলেন, প্রশাসন বলেন, সাধারণ জনগণ বলে আমরা নিজ জায়গা থেকে আমরা প্রতিবাদ করব। যারা দর্শক তাদেরকে আমরা ধরিয়ে দিব, এটাই হচ্ছে আমার কথা। যদি বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে বলি বা বিগত যে ঘটনাগুলো আছে ওই প্রেক্ষাপটে যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি বা সরকার প্রশাসন বলি, কেউই কিন্তু সঠিকভাবে তাদের যে দায়িত্ব আছে, তাদের যে কর্তব্য আছে সেটা কিন্তু ঠিকভাবে পালন করছে না। আমরা যদি গত যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, বোন আসিয়াকে ধর্ষণ করা হয়েছে এবং সে কিন্তু দুনিয়াতে আর বেঁচে নেই, তো এই বিষয়টা একটু খেয়াল করবেন। আমাদের যে সমন্বয়করা আছে তারা কিন্তু হেলিকপ্টারে করে কিন্তু তার জানাজাই অ্যাটেন্ড করেছিল, কিন্তু বিষয়টা কি এখানে তার ধর্ষক কিন্তু এখনও শাস্তি, যে ধর্ষণ করেছে ধর্ষক তাকে কিন্তু এখনও ওভাবে বিচারের আওতায়াধীন আনে নাই এবং যে সুষ্ঠু বিচার সেটা কিন্তু করা হয়নি। এবং আমরা যদি 2016 সালের একটা ঘটনা আমরা জানি যে তনুকে ধর্ষণ করে কিন্তু হত্যা করা হয়েছে। তো সেইখানে ভিকটিমের যিনি দোষী তিনার নাম কিন্তু প্রশাসন জানেন, আইন শৃঙ্খলা বাহিনী জানেন, তাও তার বিচার, সেই ঘটনাকে বিচার অবস্থায় আনা হচ্ছে না। আদালত কিন্তু সেটাকে এখনও সুষ্ঠুভাবে বিচার করার জন্য কোনো ধরনের রায় দিচ্ছেন না। তাহলে এটা মানে বলা যায় না যে আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে বিচার পরিচালনা করছেন। ওনারা অবশ্যই তেনাদের যে দায়িত্ব আছে সেখানে অবশ্যই অবহেলা করছেন এবং জনসাধারণের যে দায়িত্ব আছে, কর্তব্য আছে সেটাকে অবহেলা করছেন। আসিয়ার নিথর দেহটি পড়েছিল মাটিতে, তার নিষ্পাপ ঠোঁটগুলো চিরতরে থেমে গেল, কিন্তু তার একটি প্রশ্ন আজও বাতাসে ভাসছে, কী দোষ ছিল আমার? আজ শুধু আসিয়া নয়, সমাজের প্রতিটি নারী দিন কাটাচ্ছে আতঙ্কে। আমরা কি শুধু শোক জানিয়ে থেমে যাব, নাকি সময় এসেছে সমাজ বদলানোর? রিশতা আজাদ, বাংলাধারা, চট্টগ্রাম।